শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। পঞ্চম পর্যায়ে 18,566 ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এই বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। প্রথমেই যাচ্ছি রংপুরে রফিকুলের কাছে। রফিকুল, রংপুরে কতগুলো পরিবার ঘর উপহার পাচ্ছেন এবং হস্তান্তরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানান। এর সাথে আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাংলাদেশের কোনো অঞ্চলে বা কোনো গ্রামেই ভূমিহীন কোনো ব্যক্তি থাকবে না। তার এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে যে কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রয়েছে। আমি যদি আপনাকে বলি যে ইতিমধ্যে 2,26,193টি পরিবারকে এই ঘর এবং ভূমি উপহার দেওয়া হয়েছে। আজ 5,843টি পরিবারকে এই উপহার দেওয়া হবে। এই অংশ হিসেবে রংপুরের 660টি পরিবারকে এই ঘর এবং চাবি উপহার দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জেলা প্রশাসনের যে আয়োজন, সে আয়োজনে যারা গৃহহীন এবং ভূমিহীন তাদেরকে এখানে ডাকা হয়েছে রংপুর সদর উপজেলার হল রুমে। তাদেরকে ইতিমধ্যে চাবি এবং ঘরের যে কাগজপত্র সেটি হস্তান্তর করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর এবং গঙ্গাচড়া এই তিনটি উপজেলাকে আজকে গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। এর আগে রংপুর সদর, তারাগঞ্জ, বদরগঞ্জ এবং কাউনিয়া উপজেলাকে গৃহহীন ভূমিহীন হিসেবে মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও রংপুরে আরেকটি উপজেলা রয়েছে, রংপুরের পীরগাছা উপজেলা। সেটি 320টি পরিবারের জন্য 93 একর জমি, খাস জমি অধিগ্রহণের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে। এই সঙ্গে যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমি যদি আপনাকে এই সার্বিক বিষয় নিয়ে আমরা যুক্ত করতে চাই, রংপুর জেলা প্রশাসক মহোদয় ইনি আছেন, আমরা তাকে আমাদের সঙ্গে যুক্ত করতে চাই, তাকে বিস্তারিত জানাতে চাই। এবার আমরা তো আপনি যেভাবে বললেন আর কি আমি শুনলাম, তো আমরা এবার 1049টি ঘর গৃহ আমরা গৃহহীনদের মাঝে বিতরণ করতে যাচ্ছি। এর আগে আমরা 5,303টি দিয়েছি। তো আপনি আমাদের 8টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় কিন্তু গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আর একটি উপজেলা বাকি আছে, সেটা হচ্ছে পীরগাছা। সেখানে 320টি ভূমিহীন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম চলমান আছে এবং এটা রংপুর বিভাগে সবচেয়ে বড় আশ্রয়ণ হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ওখানে কিছু মাটির কাজ করা হয়েছে, কম্প্যাকশন হয়নি এখনো, সেই জন্য আমরা ওটাকে ঘোষণা করতে পারছি না। কিন্তু ঘোষণা পরেও আমাদের অন্যান্য যে উপজেলাগুলোকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছিল, সেখানেও কিন্তু আমরা কিছু গৃহ নির্মাণ করেছি। কিছু জায়গায় যে পুরোনো ব্যারাক গুলো প্রতিস্থাপন করে, জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে সেখানে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান আছে। আর যেসব জায়গায় আমরা ভূমিহীন গৃহহীন খুঁজে পেয়েছি তাদেরকেও কিন্তু আমরা এর আওতায় নিয়ে আসছি। তো মোদ্দা কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন যে এই দেশে ভূমিহীন গৃহহীন একজনও থাকবে না, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আমাদের কাজ করে চলেছি। ধন্যবাদ। এখন পর্যন্ত কতটি পরিবারকে আপনারা বললাম 5,303টি গৃহ আমরা হস্তান্তর করেছি, আর এবার 1049টি। এরশাদ, আপনি শুনছিলেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রংপুরের জেলা প্রশাসক মহোদয়। একটি বিষয় জানিয়ে রেখে, এই যে ভূমিহীন যারা রয়েছেন, গৃহহীন যারা রয়েছে, তাদেরকে ঘর দেওয়া, জমি দেওয়ার যে বিষয়টি, সেটি সামাজিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষার পাশাপাশি এসডিজি বাস্তবায়নের যে অগ্রগতি, সেটি অনেকটাই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন এখানকার সচেতন মহল। আমরা এই মুহূর্তে যেতে চাই বরিশালের শফিক মুন্সির কাছে। শফিক মুন্সি। রফিক, আসলে আপনি যেমনটি বলছিলেন যে রংপুরের মতো কিন্তু বরিশালেও আসলে আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীন এবং ভূমিহীন যারা আছে তাদেরকে কিন্তু আজ 2% বাড়ির উপর একটি ঘর, সেটা কিন্তু উপহার দেয়া হচ্ছে। এবং আপনাকে আসলে জানাতে চাই যে একটা সময় কিন্তু মানুষের কাছে অকল্পনীয় ছিল যে বাংলাদেশে কেউ আসলে ভূমিহীন গৃহহীন থাকবে না, কিন্তু সেই জায়গাটা কিন্তু আজ, সেই যে স্বপ্ন সেটি কিন্তু আজ বাস্তবে রূপ নেওয়া শুরু করেছে। এবং আজ পঞ্চম পর্যায়ে কিন্তু বরিশালের জেলার 5টি উপজেলায় যে গৃহহীন যারা আছেন, ভূমিহীন যারা আছেন, তাদের
মধ্যে কিন্তু আসলে ঘর বিতরণ কার্যক্রম চলছে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। আমাদের দর্শকরা কিন্তু দেখছে এখানে উপকারভোগী যারা, তাদের ভিড়ে কিন্তু লোকে লোকারণ্য হয়ে উঠেছে এই মিলনায়তন কেন্দ্র। আমরা একজন উপকারভোগীর সাথে আসলে কথা বলবো যে আপনার আজকে ঘর পেতে যাচ্ছেন, মাথার উপর একটি ছাদ হচ্ছে, কেমন লাগছে আসলে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো। আলহামদুলিল্লাহ। 18টা নাম দিয়ে পাইছি, ইনশাল্লাহ আল্লাহ মিলিয়ে দিতেছে। এই হাসিনা সরকার আমাকে মিলিয়ে দিতেছে, এই দিতেছে আমাকে, এই গরিবের আমাকে ইনশাল্লাহ আমাকে রাখছে, এই আমাকে দেয় দিতেছে। আমরা শান্তিতে তোকে ভাত খাবো, আল্লাহ খাওয়াই। এই কাম কমবো খাবো, আমি চরমনা ইন্দারে থাকবো। আপনি আগে আসলে এই ঘর পাওয়ার আগে কতটা কষ্টে ছিলেন? খুব কষ্টে, আল্লাহ খুব কষ্টে আছিলাম, ভাড়া রয়েছে, দিতে পারি না। প্রথম এসে লড়ান খাইছি, টাকা দিতে পারি না। যদি আল্লাহ শান্তিতে দেয়, রাস্তায় রফিক, আমরা আসলে যেমনটি দেখাচ্ছিলাম যে যারা আসলে ঘর উপহার হিসেবে পাচ্ছে তারা কিন্তু উচ্ছ্বসিত, তারা কিন্তু তাদের বিগত দিনের যে কষ্টের যে বিষয়টি সেটা কিন্তু আসলে তুলে ধরছিল। আমরা কিন্তু আমাদের দর্শকদের দেখাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই যে গৃহহীন মানুষদেরকে আসলে ঘর উপহার দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু করেছেন। আপনাকে আরেকটু যেটি জানাতে চাই যে এই ভূমিহীন মানুষদের ঘর উপহার দেবার যে প্রকল্পটি, এটা কিন্তু বেশ পুরনো একটি ধারণা, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আসলে প্রথম শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর 1997 সালে পুনরায় আসলে এই আশ্রয়ণ প্রকল্প নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চালু করে, যার প্রেক্ষিতে কিন্তু সে সময় কয়েক লাখ মানুষকে আসলে ঘর উপহার দেওয়া হয়। পরবর্তীতে প্রায় 2 দশক এই কার্যক্রমটি বন্ধ থাকার পর মুজিব বর্ষের আসলে এই পুনরায় আসলে গৃহহীন এবং ভূমিহীন মানুষদেরকে 2% জায়গার উপর ঘর দেবার প্রকল্পটি পুনরায় শুরু হয় এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে এটি কিন্তু সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ যে আবাসন প্রকল্প গৃহহীনদের, সেটি হিসেবে কিন্তু ইতিমধ্যে আসলে জায়গা করে নিয়েছে উন্নয়নের মডেল হিসেবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল হিসেবে কিন্তু এটি সারা বিশ্বের, বিশেষ করে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলোর ভূমিহীন মানুষদেরকে উন্নয়নের জন্য আসলে কাজ করে যাচ্ছে বা এই মডেলটি আসলে অনুসরণ করা হচ্ছে। আপনাকে আসলে আরেকটু জানাতে চাই যে মোট 5 পর্যায়ে কিন্তু দেশের প্রায় 8 লাখ পরিবারকে এই প্রকল্পের আওতায় এনে ঘর উপহার দেওয়া হয়েছে এবং যেই জায়গাগুলোতে আসলে এই আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে সেই জায়গাগুলোকে একটা আবাসিক এলাকায় আসলে রূপান্তর করারও চেষ্টা করা হয়েছে। সেখানে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, সেখানে ব্যবস্থা করা হয়েছে সুন্দর যোগাযোগ ব্যবস্থার, একই সাথে সেখানে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, মসজিদ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানকার যে মানুষ তারা যেন আর আসলে এই যে নিম্নবিত্তের চক্রে জর্জরিত না থাকে, এজন্য কিন্তু তাদের সেখানে ছোটখাটো অনেক কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে কৃষি এবং মৎস্য খাতে তাদেরকে আসলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। একই সাথে কিন্তু এই পরিবারগুলো যেন আসলে ভালো থাকে এবং কখনোই যেন তাদেরকে আর গৃহহীন এই উপাধিতে না থাকতে হয়, এজন্য কিন্তু ওই জমি এবং ঘরের মালিকানাও কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। আজকে কিন্তু এই বরিশাল উপজেলা পরিষদ মিলনায়তন থেকে 213টি পরিবারের কাছে তাদের নিজস্ব যে ঘর, নিজস্ব স্বপ্নের ঠিকানা, সেটির কিন্তু দলিল দস্তাবেজ তাদের হাতে তুলে দেওয়া হবে এবং আমরা তো আগেই দেখাচ্ছিলাম যে উপকারভোগীরা তারা তো কতটা উচ্ছ্বাস প্রকাশ করেছে, তারা সরকারের প্রতি কতটা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল সদর উপজেলা থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। রংপুর এবং বরিশাল থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে বলছিলেন সহকর্মী রফিকুল ইসলাম এবং শফিক মুন্সি।
ঈদের যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে চলছে মহাসড়কের প্রস্তুতি। মহাসড়কের খবরাখবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে সাইমুদ্দিন, নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। প্রথমেই যেতে চাই সিরাজগঞ্জে সায়েমের কাছে। সায়েম, ঈদকে ঘিরে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশরাত, সিরাজগঞ্জে উত্তরবঙ্গ যে মহাসড়ক রয়েছে সেই উত্তরবঙ্গ মহাসড়কে কিন্তু প্রতিদিনই আসলে যানবাহনের যে চাপ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকের তুলনায় যানবাহনের সংখ্যা এই মহাসড়কটিতে আসলে বেশি লক্ষ্য করা গেছে। আমি গত 24 ঘন্টায় যে তথ্য নিয়েছি বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের কাছ থেকে, সেখানে দেখা গেছে যে 24 ঘন্টায় প্রায় 25,000-এর বেশি যানবাহন চলাচল করেছে। এছাড়াও কিন্তু আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক। সিরাজগঞ্জ জেলায় কিন্তু আসলে 50 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই মহাসড়কটি দিয়ে আসলে মূলত উত্তরবঙ্গের যে 22টি জেলা, সেই 22টি জেলার যানবাহন চলাচল করে। আমরা এর আগেও যেরকমটা আসলে তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। এছাড়াও আমরা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সেটি কিন্তু আসলে সড়ক বিভাগ এবং যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা কালকে যে দেখেছি যে সড়ক বিভাগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কের বেশ কিছু জায়গা পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু 2 থেকে 3টি জায়গা আসলে ঝুঁকিপূর্ণভাবে যে জায়গাগুলোটি আসলে মূলত এক লেনে চলাচল করছে। তাছাড়া কিন্তু আসলে এই সিরাজগঞ্জের মহাসড়কের কিন্তু প্রত্যেকটি জায়গায় আসলে এখন 4 লেন থেকে 6 লেনে উন্নীতকরণ হয়ে গিয়েছে, যে কারণে আসলে যানবাহনের সংখ্যা বেশি থাকলেও কিন্তু যানজটের কোনো সংখ্যা বা তার এই ধরনের কোনো আশঙ্কা কিন্তু করছেন না আসলে সড়ক বিভাগ এবং যারা যাত্রীরা রয়েছেন তারা। এছাড়া আমরা যে যাত্রীদের সাথে কথা বলেছি, আসলে তারা বলছেন যে আসলে মহাসড়কে 4 লেনের উন্নীতকরণ কাজ এবং যে মহাসড়কের যে আন্তর্জাতিক যে ইন্টারচেঞ্জ রয়েছে, এই কারণে বেশ কিছু জায়গায় কাজ চলমান থাকাই কিন্তু আসলে বেশ কিছু জায়গায় আসলে এক লেন তৈরি হয়েছে, যে কারণে আসলে সেই জায়গাগুলোতে যানবাহন ধীর গতিতে চলাচল করে। আমরা সেই বিষয়ে জেলা পুলিশের প্রশাসন এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে সেই জায়গাগুলোতে, বিশেষ করে যে জায়গাগুলোতে আসলে ঝুঁকিপূর্ণ স্থান অথবা এক লেনে চলাচল করছে, সেই জায়গাগুলোতে বিশেষ পুলিশ এবং যারা নিয়োজিত থাকবে, সেই জায়গাগুলো আসলে মহাসড়কে যদি কোনো যানবাহন এবং ত্রুটির কারণে অথবা দুর্ঘটনার কারণে বিকল হয়ে যায়, দুর্ঘটনা কবলিত হয়, কিন্তু দ্রুত টেকার রাখা হবে। জেলা পুলিশ আমাদের যেটি জানিয়েছেন যে আসলে সিরাজগঞ্জের মহাসড়কে 50 কিলোমিটার মহাসড়কে এবার কিন্তু 8 শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে সর্বদাই, এবং এই যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেই ধরনের একটি চিন্তাই কিন্তু তারা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন বিলাল হোসেন, আমাদের জানাবেন আসলে মহাসড়কের কি পরিস্থিতি সেখানকার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই দুটি মহাসড়ক হয়ে প্রতি বছরই কিন্তু 16টি জেলার মানুষ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো সামনে ঈদ, এই ঈদকে ঘিরে কিন্তু এবারও কিন্তু এই দুটি মহাসড়ক হয়ে মানুষ কিন্তু রাজধানী ছেড়ে একেবারে বাড়ির পথেই রওনা হবেন। তবে সেটি বৃহস্পতিবার থেকে এই রাজধানী ছাড়া শুরু হবে দুটি মহাসড়ক হয়ে, এমন প্রস্তুতি কিন্তু নিয়েছেন হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জের যারা কর্মকর্তা রয়েছেন তারা। তো আপনাকে এখন এই মহাসড়কের যে মোচাক এলাকা, সেখান থেকে যদি একটু দেখাই, সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা কিন্তু ইউটার্ন, ইউলেপগুলোকে এই ঈদকে ঘিরে আবার মেরামত করেছেন। সড়কের যেসব এলাকাগুলোতে খনাখন্দ ছিল সেগুলোকেও কিন্তু তারা মেরামত করেছেন, যাতে করে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো যাতে যে স্বাভাবিক গতিতেই চলাচল করতে পারে। এছাড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছরও ঢাকা, চট্টগ্রাম, সিলেট মহাসড়ক হয়ে 1000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু মোড়ে মোড়ে অবস্থান করবেন, যাতে করে যানবাহনগুলো একেবারে স্বাভাবিকভাবেই চলাচল করতে পারে। তবে এই দুটি মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে বেশ কিছু সমস্যা রয়েছে, যেটি আপনাকে জানাতে চাই। এই মহাসড়কের
সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে, এখানে ইজি বাইক চলাচল করে, ফলে যানবাহনগুলোর গতি কিন্তু অনেকটা কমে যায়। আর কাঁচপুর থেকে ২৫০০-এর পুরিন্দা বাজার এলাকা পর্যন্ত সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে একই অবস্থা। এই সড়কের 2 লেন হওয়ার কারণে যানবাহনগুলো কিন্তু অনেকটা ধীর গতিতে চলাচল করে। তো সবকিছু মাথায় রেখেই হাইওয়ে পুলিশের সদস্যরা এবারও কিন্তু কাজ করছেন, এমনটা কিন্তু জানিয়েছেন হাইওয়ে পুলিশের যিনি শিমডেল ফাঁড়ির পুলিশ পরিদর্শক সৈফুদ্দিন। তিনি জানিয়েছেন যেহেতু দুটি মহাসড়ক হয়ে পণ্যবাহী এবং গরুর ট্রাকগুলো রাজধানী সহ আশেপাশের জেলাতে প্রবেশ করে, ফলে এই মহাসড়কে যাতে গরুর ট্রাকগুলো কোথাও অবস্থান করতে না পারে সেটি তারা নিশ্চিত করবেন, এমনটা কিন্তু জানিয়েছেন। আর বাস কাউন্টারগুলোতে আজকে সকাল থেকে এসেছি এবং দেখেছি এখানে অনেকেই আগাম টিকিট কেটে নিয়ে যাচ্ছেন যাতে করে তাদের পরিবারকে নিয়ে তারা আগেই বাড়ি ফিরতে পারেন। তো বলা যায় ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়ককে ঘিরে পুলিশের পক্ষ থেকে যেমনি সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি কিন্তু মানুষও কিন্তু আস্তে আস্তে এই রাস্তায় নামার যে প্রস্তুতি সেটি নিচ্ছেন। এই হচ্ছে আমার কাছে 2 মহাসড়কের সবশেষ পরিস্থিতি। আমরা যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। বিল্লাল, ঈদে স্বস্তি এবং অস্বস্তির জায়গা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, অর্থাৎ এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ কিশোরগঞ্জ মোট 5 জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। অর্থাৎ ঈদের আগে আমরা লক্ষ্য করি যে প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে, অর্থাৎ যার কারণে আমরা দেখি প্রতিনিয়ত অর্থাৎ প্রতি বছরেই ঈদের আগে কিন্তু এই মহাসড়ক ঘিরে পক্ষ থেকে এবং প্রস্তুতি নেওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে যানজট ভোগান্তিতে মানুষকে কিন্তু পড়তে হয়। এবং বিশেষ করে যদি বলি যে ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অর্থাৎ ময়মনসিংহ থেকে বাইপাস, চুরকাই, তার বইলর এবং ত্রিশাল, বালুকা বাস স্ট্যান্ড সহ বেশ কয়েকটি স্থানে কিন্তু অপরিকল্পিতভাবে অর্থাৎ যত্রতত্রভাবে গাড়ি দাঁড় করানোর কারণে কিন্তু এই যে যানজট ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু প্রতিনিয়তই পোহাচ্ছেন সাধারণ মানুষ। অর্থাৎ এই যানজট, এই গাড়ি চলাচল করা এবং যে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে, অর্থাৎ রাস্তার 2 পাশে কিন্তু এই জায়গা দখল করে যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করার কারণে কিন্তু সেই দ্রুত গতিতে গাড়ি চলাচল করতে পারেনি, যার কারণে কিন্তু এই মহাসড়ক দিয়ে যে মানুষের ভোগান্তি সেটি কিন্তু লেগেই থাকে। এছাড়া এই মহাসড়কের অবৈধ যে বাহন রয়েছে, 3 চাকার ইজি বাইক এবং সিএনজি চালিত অটোরিকশা, সেইগুলো কিন্তু প্রতিনিয়ত চলাচল করে এবং যার কারণে কিন্তু চালকরা বলছিলেন যে যার কারণে তারা কিন্তু যে দ্রুত গতিতে গাড়ি সেটি কিন্তু তারা চালাতে পারছেন না, সেই কারণেই কিন্তু যে ভোগান্তি, সেই ভোগান্তির শিকার কিন্তু প্রায় সময় তারা হচ্ছেন। আমরা একজন চালকের সঙ্গে একটু যুক্ত হব, আমরা একটু জানতে চাই এই মহাসড়কে যে স্বস্তির জায়গাটুকু আসলে ঈদের আগে প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু তারপরও দেখি যে অনেক সময় যানজট লেগে থাকে। আসলে কি কারণে, কোন জায়গায় যানজট হয়? জ্যামগুলো হয় সাধারণত আমরা সবসময় এই রোডে চলাচল করি, আমরা সাধারণত সবসময় দেখি চৌরাস্তা আপনার রাত্রে ওঠা নামার কারণে জ্যাম লাগে। তারপর আপনার ধরেন এই শালনা ব্রিজ এখনও জ্যাম লাগে। তারপর আমরা যদি আসি আমাদের ময়মনসিংহ স্কোয়ার মাস্টার সিস্টোর, এই সমস্ত জায়গায় অনেক হকাররা দোকান বসাইছে, এর কারণেও অনেক জ্যাম লাগে। আমরা সবসময় এই সমস্ত জ্যামগুলো আমরা ফেস করে থাকি। তাছাড়া আমাদের ময়মনসিংহে আপনার এই হাইওয়ে মহাসড়কে আপনার সবাই বেপরোয়া গতিতে গাড়ি চালায়, সামনে ঈদ আসতেছে, এখানে এই রুটে প্রতি বছরই দেখা যায় এখানে আপনার কিছু কখন দেখা গেলো আপনার অ্যাক্সিডেন্ট গুলো হয় আর কি। আবার আরেকটা আমাদের আরেকটা হলো ভালুকা, এই বড়াডোবার এখানে একটা রোডে কাজ চলতেছে, এখানেও আমরা সবসময় দেখে অ্যাক্সিডেন্ট হয়। এখানে একদিকে রাস্তা বন্ধ করে অন্যদিকে এক রোডের উপর দিয়ে গাড়ি চলাচল করতেছে, এখানেও একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে। আবার আমাদের ময়মনসিংহের চুরখাই এলাকায় এখানে বালু ভর্তি ট্রাকগুলো রাস্তা পার্কিং করে এখানে তারা বালু ওঠানামা করায়, এই জন্য রাস্তা অনেক জ্যাম হয়। আমাদের ময়মনসিংহ যে গুলচক্কর আছে, ঢাকা বাইপাস গুলচক্কর, সেখানেও অনেক যানজট লাগে। এদিকে যদি প্রশাসনে যদি দেখে তাহলে হয়তো এই জ্যামগুলো থেকে আমরা একটু মুক্তি পেতে পারি। শুনছিলেন যে আসলে তিনি বলছিলেন যে যত্রতত্র গাড়ি পার্কিং এবং বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে এই মহাসড়কে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং ঈদের আগে, বিশেষ করে ঈদের আগে কিন্তু এই যে যানজট ভোগান্তি সেই
ভোগান্তির মধ্যে কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে। আমরা বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছিলাম। চালকরা জানিয়েছেন যে ঈদের আগে যদি মহাসড়কে অবৈধ দোকানপাট যদি উচ্ছেদ না করা হয় এবং যত্রতত্রভাবে যেভাবে মহাসড়কের পাশে বালু দাঁড় করানো হয় সেইগুলো যদি আসলে সরানো না হয় তাহলে এই যে স্বস্তি, সেই স্বস্তিটুকু কিন্তু এই মহাসড়কে মিলবে না। এবং আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই কিন্তু মহাসড়কে স্বস্তি ফিরিয়ে আনতে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং তারা কিন্তু মহাসড়কের বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেগুলো জায়গায় আসলে যানজট সৃষ্টি হয় সেখানে কিন্তু উচ্ছেদ করে যানজট যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মহাসড়ক নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ থেকে ঈদকে ঘিরে সড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইমুদ্দিন, বিল্লাল হোসেন এবং ইলিয়াস আহমেদ। কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও কুমিল্লা থেকে সুমন কবির। প্রথমেই যাচ্ছি গাজীপুরে। নজরুল, হাটে পশু বেচাকেনা কেমন দেখছেন এবং দরদামের কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু কুরবানির পশুর হাট বসতে শুরু করেছে। আপনারা জানেন যে এখানে কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা হয়, বেচাকেনা ঠিক ঈদের 2-1 দিন আগ থেকে শুরু হয়। এই কারণে কিন্তু এই জায়গাগুলোতে অর্থাৎ এই সমস্ত গাজীপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার অস্থায়ী হাটের সংখ্যাই বেশি। এই কারণেই বাজারগুলো আপনার নির্দিষ্ট ঈদের 2-1 দিন আগ থেকে শুরু হয় বেচাকেনা। তো আমি যেখানটায় রয়েছি সেখানটা হলো নাওজুর একটি বাজারে পশুর হাটে রয়েছে। সেই হাটে কিন্তু আপনার দেখতেছেন যে গরু কিন্তু আসতে শুরু করেছে। আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু গরুর সংখ্যা কম থাকলেও তো বাজারের যে ইজারাদার রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে এখানে কিন্তু আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন এবং আজকে কিন্তু অনেকে আসছেন এবং ক্রেতারাও কিন্তু আসছেন এবং ঘুরছেন এবং গরুর সংখ্যা কম থাকলেও বিকেলের দিকে কিন্তু গরু বাজার পরিপূর্ণ হয়ে যাবে এটাই কিন্তু ধারণা করছেন। তো আমি যেখানটায় রয়েছি সেখানটা হলো নাওজুর এই গরুর বাজারে। কিন্তু আপনি জানেন যে প্রতি বছর এখানে কিন্তু গরুর বাজার অনুষ্ঠিত হয় এবং মানে বেশ কিছু গরু উত্তরবঙ্গ থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শত শত গরু কিন্তু এই বাজারে থাকে। কিন্তু গরু আমরা দেখেছি যে আসতে শুরু করেছে এবং সাধারণ যে ক্রেতা রয়েছে তারা কিন্তু দাম হাঁকাচ্ছেন এবং দেখে দেখে যাচ্ছেন। তো এই ব্যাপারে আমরা 2-1 জন যে ইজারাদার আছে, বাজারের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যে এখানে আমরা জানতে চাইবো যে আপনারা যে বাজারে দিয়েছেন, বাজারের বেচাকেনা কিরকম বা গরু আসতেছে না বা আসবে কখন থেকে? আলহামদুলিল্লাহ, গাজীপুর সিটি কর্পোরেশনের আপনার এই বাসন থানাধীন আমাদের বাজার, আমাদের ইজারাদার জনাব মোহাম্মদ লুৎফুর হোসেনের নেতৃত্বে আমরা বাজারে কর্মকাণ্ড চালাইতেছি। তো প্রতি বছরের নেই আমাদের বাজারে প্রচুর বেচা কিনা হয়। ব্যাপারীদের আমরা প্রচুর সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং ব্যাপারী ভাইদের সাথে কথাবার্তা। গরুর দাম কিরকম আছে আপনার? গরুর বাজারে আপনার 80 থেকে শুরু করে আমরা 3-3.5 পর্যন্ত আমাদের বাজারে গরু হয়। 3-3.5 লাখ পর্যন্ত আমাদের বাজারে গরু হয় এবং সব গরু আমাদের বেচা কিনা হয়। ব্যাপারীদের সুযোগ সুবিধা দেয় এবং ক্রেতা বিক্রেতা উভয় সম্পূর্ণ খুশি থাকে, পরিপূর্ণ থাকে তারা। আমরা তো একটু জিজ্ঞাসা করতে চাই, নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বাজার দর কেমন দেখছেন আমাদেরকে জানাবেন? জি, আপনি যেমনটা বলছেন চট্টগ্রামের যে নিত্যপণ্যের বাজার সেটি আসলে নিয়ন্ত্রণ নেই বললে চলে। কারণ এই নিত্যপণ্যের যেসব বাজার রয়েছে, পণ্য রয়েছে, সেগুলো হু হু করে প্রতিদিনে বাড়ছে। পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে অন্যান্য যেসব তরিতরকারি সবজি রয়েছে সবগুলো বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে পাইকারিতে পেঁয়াজের দাম আরো বেড়েছে। কারণ পাইকারিতে পেঁয়াজের দাম 3-4 টাকা করে বাড়ার কারণে খুচরা বাজারে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 95 টাকা পর্যন্ত। পাশাপাশি রসুন থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তে থেকে, পাশাপাশি চাল, ডাল থেকে ওগুলো 2-1 টাকা করে বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে আসলে এক ধরনের সংকট তৈরি করার কারণে মূলত বাজার নিত্যপণ্যে যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে। আমরা তরকারির বাজারও ঘুরে দেখেছি, সেখানে আসলে 70 টাকার নিচে কোনো ধরনের সবজি নেই। কারণ সবগুলো সবজি 70 টাকার উপরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সামনে যে কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে আরো যে সব মশলা জাতীয় পণ্য শুরু হয়েছে সেগুলোর দাম বাড়তির দিকে। আর এখানে খুচরা বাজারে যেটি আমরা জেনেছি, পাইকারি বাজারে যদি কোনো একটা বিষয় বা কোনো একটা পণ্যের দাম বাড়তে থাকে সেটি খুচরা বাজারে এসে কয়েক গুণ বেড়ে যায়। খুচরা বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে যদি কঠোর মনিটরিং করা হয় এবং নিয়মিত অভিযান চালানো হয় তাহলে খুচরা বাজারে এসবের প্রভাব কমে আসবে। এই ছিল বাজার দর নিয়ে আমার কাছে।
নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।